This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। উনি তো আচার মারবো বলেছেন, আমি ঠুসে দেবো মানে বাহুবল একদম। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেন যাবে, সেটাই রেখে যান বন্ধু। আহা হা হা হা, কি ভাষা, খাসা খাসা। বিরোধী দলনেতা বলছেন মুসলমান এমএলএদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবেন। পাল্টা তৃণমূলের এমএলএ বলছেন শুভেন্দুকে ঠুসে দেবেন, মানে বাহুবল। আর প্রবীণ মন্ত্রী আবার বলছেন বিরোধী দলনেতার ঠ্যাং ভেঙে দেবেন। এরাই আমাদের এমএলএ, এরা আমাদের ভাগ্যনিয়ন্তা। আইনের জীবনে, সমাজের জীবনে আমাদের ভাগ্য ঠিক করেন এরা। দেখুন কাদের আমরা ভোট দিয়ে জেতাই। গতকাল শুরুটা করেছিলেন বিরোধী দলনেতাই। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। বিরোধী দলনেতার মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব আনেন তৃণমূলের এমএলএ গোলাম রব্বানি। কোনো এলওপি আজ অব্দি বলেনি, কোনো ভারতের কোনো অ্যাসেম্বলিতে বলেনি এরকম কথা। আর এটা ডেমোক্রেসিতে এটা হয় না, এটা অ্যালাউ করা যায় না। বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব। বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন, চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না, অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না, লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন। ভোট ব্যাংক বাঁচাতে হবে। বাংলায় 33% ভোট আছে, সলিড করতে হবে ভোট ব্যাংক। যেদিন রহিম বক্সি ছুটে গিয়ে আদিবাসী নেতা মনোজ টিক্কাকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। শওকত মোল্লা ছুটে গিয়ে নরহরি মাহাতোকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে ফাঁকা মাঠে খেলতে চান তিনি। তার ভোট ব্যাংক অর্থাৎ সংখ্যালঘুদেরকে তুষ্ট করবার জন্য আজকে এখানে এসেছেন। গোলাম রব্বানি যে নিন্দা প্রস্তাব আনেন সেইতে আলোচনায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিধানসভার ভেতরেই আর এক তৃণমূল নেতা এবং বিধায়ক হুমায়ুন কবির, তিনি কি বলেছেন বিরোধী দলনেতা সম্পর্কে? তিনি বলেছেন ঠুসে দেবেন। ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আচার মারবো বলেছেন, আমি ঠুসে দেবো একদম। উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। আমি ভয় পাই না, আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাবো, সাহস থাকলে ছুঁয়ে দেখো। 42 জন এমএলএর সঙ্গে লড়বেন, আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো। 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও
মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়? আমি ভয় পাই না, আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব, 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। শুভেন্দুবাবুর মোকাবিলা করতে গিয়ে সরাসরি মুসলিমদের অনুভূতিতে একটু সুরসুরি দিয়ে ফেলেছেন হুমায়ুন কবির, সেটা তার কথা থেকেই স্পষ্ট। এবার বিধানসভায় হিন্দু বনাম মুসলমান এমএলএদের লড়াই বা দ্বন্দ্ব না দেখতে হয়, এটা আমাদের আশঙ্কা। হয়তোবা এইসব খবর দেখার পর আপনাদেরও তাই আশঙ্কা হতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, হুমায়ুন শুভেন্দুকে মোকাবিলা করার ক্ষেত্রে তৃণমূলের শুধু মুসলিম এমএলএদের কাজে লাগানোর কথা বলছেন, তিনি একবারও বলছেন না যে তৃণমূলের হিন্দু এমএলএরাও এর প্রতিবাদ করবেন এবং তাদেরকেও কাজে লাগানো হবে। এই জন্যই বলছিলাম একটা সেন্টিমেন্টের সুরসুরি ব্যাপার আছে এখানে। এরপরই বিজেপি বলছে যে শুভেন্দু অধিকারীকে বিধানসভার অন্দরে খুন করার চক্রান্ত করা হচ্ছে, আর যার পটভূমি নাকি আজ বিধানসভার অন্দরে খোদ মুখ্যমন্ত্রীর ভাষণের সময় তৈরি করা হয়েছে। লজ্জা হয় যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজকে আমাদের মতন কালো পোশাক পরে ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল এবং আমাদের বিশাল লাভা যখন বিষয়টি তুলে ধরে তখন ওই ব্যক্তি পালিয়ে যায়, অথচ স্পিকার চুপটি করে বসে থাকে। আমি ওই মুহূর্তে দেখেছি যখন গেট খুলে বেরিয়ে যাচ্ছে একজন ছিলেন, কালো জামা পরেছিলেন। আমরা বুঝেছি যে মুখ্যমন্ত্রীর দলের নির্দেশেই উনি ভিতরে ঢুকেছেন, অর্থাৎ প্রোটেকশন ছিল। ক্যামেরা নিয়ে ভিডিও করছে, ওর মধ্যে ঢুকে গিয়েছে, এটা সত্যি একটা আতঙ্কের বিষয়, সত্যি একটা চিন্তার বিষয় যে কিভাবে ঢুকলো, কারণ ওখানে ভিডিও করার কোনো প্রভিশন নাই। আমরা বিধায়ক, আমাদের বক্তব্যকে আমরা রেকর্ড পর্যন্ত করতে পারি না ওখান থেকে। আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে। এবার স্পিকার স্যারের একটা দায়িত্ব, কে ছিল না ছিল, কেন ঢুকলো সেটাকে চিহ্নিত করে তার পানিশমেন্টের ব্যবস্থা করা। হতেই পারে খুন করে দিয়ে চলে গেল, শুনি নাকি সুইসাইড বোমারু, সুইসাইড কি স্কোয়াড বানানো হয়, কে জানে এরকম সুইসাইড স্কোয়াডের কাউকে যদি ভেতরে ঢুকিয়ে দেয়। শুনলেন অভিযোগটা কি, কতটা মারাত্মক অভিযোগ। স্পিকার গ্যালারিতে কালো পোশাক পরে একজন ভিডিও করছিলেন, অর্থাৎ অধিবেশন কক্ষের ভেতরে কেউ ভিডিও করছিলেন, মারাত্মক অভিযোগ। বিজেপি এমএলএরা সেটা দেখে ফেলতেই ওই ব্যক্তি পালিয়ে যায়, গুরুতর অভিযোগ তুলছে বিজেপি। তাদের সমর্থন করছেন আইএসএফ এর এমএলএ নওশাদ সিদ্দিকী, অর্থাৎ তিনিও দেখেছেন, তিনি বললেন না যে কালো পোশাক পরে। প্রবীণ মন্ত্রী অবশ্য বলছেন এটা হাস্যকর অভিযোগ। হাস্যকর ব্যাপার, নিজের ওজন বাড়াবার জন্য এগুলো বলা হয়, তাহলে হাস্যকর ব্যাপার। বিধানসভার ভিতরে খুন করে দেবে শুধুমাত্র নিজের ওজন বাড়াবার জন্য, এগুলো বলছে আর কিছু না। শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের যে মুসলিম বিধায়করা থাকবেন তাদের চ্যাংদোলা করে ফেলে দেয়া হবে। এর প্রত্যুত্তর দেওয়ার জন্যেই আচমকাই বিধানসভায় চলে আসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিন্দা প্রস্তাবের উপর আলোচনায় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে নিজের বক্তব্য পেশ করেছেন। আচ্ছা, শুভেন্দুর কথার জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুদের হাতেই একটা অস্ত্র তুলে দিলেন না তো? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার যে কথা বলছিলেন তা হলো যে শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করছেন সেই মন্তব্যগুলোকে ইগনোর করার কথা তিনি বারংবার বলছেন। বিজেপি যে ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে সেটা আদতে রাজনীতি নয়, সেটা জালিয়াতি। মূল হিন্দুদের যে রক্ষা করার লড়াই, সেই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লড়াই করছেন। মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছে। 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি, উল্টে মিছিল করেছেন পার্ক সার্কাসে।
মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, তাতে সব দলের লোক আছে। উনার দলের 50 জন এমএলএ স্নান করে এসছে, 3 জন এমপি স্নান করে এসছে। আপনি মৃত্যু কুম্ভ বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী। আপনি আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান হিন্দু সমাজের কাছে, তারপরে শুভেন্দু অধিকারীর প্রতি আঙুল তুলবেন। আপনাদের মনে আছে ওনার দলের মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, তিনি ধর্মান্তকরণের কথা বলেছিলেন মিনি পাকিস্তানের কথা। রেড রোডের 100 দিনের টাকার দাবিতে ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে, বজরং দলকে, হিন্দু জাগরণ মঞ্চকে, বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেননি। মুখ্যমন্ত্রী বলছেন আপনারা ধর্ম নিয়ে যেটা করেন সেটা জালিয়াতি, আমরা হিন্দু ধর্ম রক্ষা করব। তাই তো উনি এটোকাটাকে আজকে রাস্তায় গিয়ে নামাজ পড়েন, তাই তো চালাকি করে ওবিসি ক্যাটাগরিতে মুসলমানদের নাম ঢুকিয়ে দেন। দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি, মহরম দিন পড়েছিল বলে। ওনার দলের বিধায়ক উনি বলেছিলেন 30% হিন্দুকে কেটে গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা। ওনার দলের মন্ত্রী বলেছিলেন জনসংখ্যা বৃদ্ধি করে হিন্দুদেরকে ছাপিয়ে যেতে হবে। সেই মুখ্যমন্ত্রীর কোনদিন চেয়ারের মর্যাদার কথা মনে পড়েনি। আপনি এই প্রথম 24 সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন, যা ব্রিটিশরাও করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অধিবেশন কক্ষে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি বক্তৃতা শুরু করেছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি শঙ্কর ঘোষকে বক্তৃতা করার সুযোগ করে দেন এবং আগ্রাসীভাবে শঙ্কর ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাকে বলেন হুমায়ুন কবির তিনি ভাগীরথীতে হিন্দুদের কেটে ফেলে দেবেন, এই কথা বলছেন। ফিরহাদ হাকিম যখন ধর্মান্তকরণের কথা বলেন তখন কি তিনি চেয়ারে ছিলেন না? আজকে বিধানসভায় উনি যে প্রশ্নপত্র তৈরি করে উত্তরপত্র লিখে নিয়ে আসেন, এবার ওনার এই প্রশ্নটা বাইরে পড়ে গিয়েছিল, ফলে আজকে থতমত খেয়ে আজকে বলছেন ফিরহাদ হাকিম সাহেবকে আমি গোপনে বকেছি, হুমায়ুনকে আমি গোপনে বকেছি। আপনার নেতারা বাইরে এসে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেব, ধর্মান্তকরণ কি মিনি পাকিস্তান, হাফ বেঙ্গল উইল স্পিক ইন উর্দু, এগুলো আপনার নেতারা বাইরে এসে বলবেন, আর আপনি ওনাদেরকে গাল টিপে গোপনে আদর করে বলবেন এগুলো কি বলছো। ধন থাকে যদি ওনার, তাহলে এগুলো প্রকাশ্যে বলুন যে আপনি ফিরহাদ হাকিমকে বকেছেন, আপনি ওনাদেরকে না বলেছেন, উনি ওগুলো বলবেন না। আজকে সুরসুর করে এসছে। বাংলার রাজনীতিটা কলুষিত করছে বিজেপি। এই এখানে হিন্দু মুসলমান ধর্ম এনে এটা একটা জঘন্য রুচির পরিচয় দিচ্ছে বিজেপি। এই রাজ্যে ধর্মকে নিয়ে রাজনীতি করার যে কাজ মমতা ব্যানার্জি শুরু করেছিলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সম্প্রদায়কে দুধেল গরু হিসাবে চিহ্নিত করে তাদের লাথি খাওয়া বা সহ্য করার কথা বলেন, আজকে এই সমস্ত ঘটনা হচ্ছে এই রাজ্যের অবিবেচক মুখ্যমন্ত্রীর অপরিণামদর্শী কার্যকলাপের জন্য আজকে রাজ্যে সমস্ত মানুষ ধর্মের উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষকে তার খেসারত দিতে হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুভেন্দু অধিকারীর কোনো বিপদ নেই, কারণ শুভেন্দু অধিকারী তৃণমূলের লক্ষ্মী। আচ্ছা, সত্যি কি শুভেন্দু অধিকারী তৃণমূলের লক্ষ্মী, নাকি ক্রমশ আতঙ্কের কারণ হয়ে উঠছে শুভেন্দু বাবুর এই রাজনৈতিক লাইন? শুভেন্দুর কথার উত্তর দিতে গিয়ে এর আগের দফায় বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে তার হিন্দুত্ব এবং ব্রাহ্মণত্ব সম্পর্কে অনেক কথা বলতে হয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে, বাবা পণ্ডিত ছিলেন, বাবার কাছে চণ্ডীপাঠ শিখেছিলেন, তিনি কুলীন ব্রাহ্মণ পরিবারের সন্তান, এগুলো বলতে হয়েছিল। তাহলে এটা তো একটা প্রেশার, এই বলিয়ে নেওয়াটাও তো একটা প্রেশার। এবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে দাঁড়িয়ে যেটা বলতে চাইলেন এবং বলেছেন যে তৃণমূলই আসলে হিন্দুদের রক্ষাকর্তা। এই যে নাম না করে ব্যক্তি শুভেন্দুকে টার্গেট করতে হচ্ছে বারবার, একই কাজ কেন করছেন পোড় খাওয়া মমতা?
শুভেন্দু অধিকারীর বর্তমান রাজনৈতিক অবস্থান এবং তার দলবদল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম না করে খোঁচা দিলেন। তিনি বললেন যে একসময় কংগ্রেস করত, তারপরে কংগ্রেসে কোনো লাভ হবে না বুঝেই তৃণমূলে নাম লেখায়, আবার তৃণমূলকে ঘেঁটে দিয়ে তিনি বিজেপিতে চলে যান, আবার অন্য কোনো দলের রিকোয়েস্ট এলো বলে। আপনি পার্সোনাল অ্যাটাকও করেছেন, আপনি বাপ তুলেছেন বিরোধী দলনেতার, আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল কে চেনে ওকে? একটা আদ্যপান্ত চোর পরিবার। তার মধ্যেই লাল জামার প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টেনে নিয়ে আসেন। তিনি বলেন যে একসময় রোজা করতে, তো এখন তো আর ওসব করো না, কিন্তু তোমার মনটা এখনো একই রকম রয়ে গিয়েছে। জামার বদল হয়েছে, আবার এই জামা এখন আবার নতুন করে লাল জামায় পরিণত হবে না তো? যেরকম নিজে গিরগিটি একটা, ওকে রাজীব গান্ধী পরিচিত দিয়েছিল যুবনেত্রী করে, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 98 সালে কংগ্রেস ঘাড় ধাক্কা মেরেছিল, রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিল, অটলজি তাকে শেল্টার দিয়েছে। নতুন দলের জন্য নাকি রিকোয়েস্ট গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বেঈমানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বেঈমানি। ইনকাম ট্যাক্স ইডি কাকে ধরবে তা নিয়ে দিল্লিতে শুভেন্দু অধিকারী দরবার করেন। নাম না করে এভাবেই বিরোধী দলনেতাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বড়বাবুর কাছে গিয়ে এখানকার বড়বাবু দরবার করেন। আর সে প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপির সভাপতি হওয়া নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এখন আবার নাকি দরবার করছে রাজ্যের বিজেপির সভাপতি হবে বলে। হে ভগবান, সভাপতি হওয়ার জন্যও নাকি এদের দরবার করতে হয়। ও একটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। তার পাশাপাশি এই বার্তাও তিনি দিলেন যে শুভেন্দু অধিকারীকে ইগনোর করা হোক, উপেক্ষা করা হোক। হ্যাঁ, উনি ইগনোর করলে আমি বেঁচে যাই, ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয়। আমি ভবানীপুরে এক কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, ভবানীপুরে একটি হোলির প্রোগ্রাম যেখানে আমার যাওয়ার কথা 13 তারিখ, এক্ষুনি প্যান্ডেলের কাজ হচ্ছিল বন্ধ করেছে। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো। বারবার শুভেন্দু অধিকারী বলছেন আপনাকে ভবানীপুরে হারাবো, একবার নয় 3-3বার বলে ফেললেন। আচ্ছা, তাহলে কি গতবার মানে 2021-এ নন্দীগ্রামে আমরা যে টাইটানিক ওয়ার দেখেছিলাম এটা এবার ভবানীপুরে চলে আসছে? মানে ওই যুদ্ধক্ষেত্রটা ভবানীপুরে চলে আসছে, 26-এর মহাযুদ্ধ ভবানীপুরে? শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। শুভেন্দু অধিকারীকে কালীঘাটের মন্দিরের সামনে বেঁধে রাখা ছাগলের মতো ভবানীপুরে পাঠাচ্ছে সুকান্ত মজুমদার। এটার কি কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবে, তা আবার চেষ্টা করে দেখুক না একবার। এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। বিজেপির যে নেতা বলবেন ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান, আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন সামনে ছাগ শিশু বাঁধা থাকে, তো ঠিক সেই রকমভাবে ওকে কালীঘাটে দেওয়ার মতো ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে। ওটা চ্যালেঞ্জ নিতে পাঠানো হচ্ছে না, ওকে বলির। আমি তো দাঁড়িয়েছিলাম ভবানীপুরে, বিজেপিকে তো হারিয়েছে, অনেক ভোট হারিয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আমার থেকে বেশি ভোটে জিতেছেন। তো উনি ভবানীপুরে দাঁড়াবেন, ওকে ভয় পাওয়ার মতো কোনো জায়গা নয় যে ওকে ভয় পেতে হবে আমাদের। তিনি একাধিকবার দল বদলেছেন, মানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি আজ বিধানসভায় দাবি করেছেন আরও একবার দল বদলের অপেক্ষায় রয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু মুখ্যমন্ত্রীর স্নেহের কানন মানে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের ঘরে আজ পর্যন্ত টিল ডেট সবাই বিশ্বাস করে যে শোভনবাবু হলেন মমতা ব্যানার্জির ঘর এবং ঘরানার
সেই শোভন কি ফিরছেন তৃণমূলে? মানে এখন তো তিনি নো ম্যানস ল্যান্ডে আছেন। মাঝে মাঝেই এই গুঞ্জনটা ওঠে, আবার কিছুদিন জিয়ে থাকে তার রেশ, আবার বাতাসে গুঞ্জনটা মিলিয়ে যায়। কিন্তু এবার শোভন চট্টোপাধ্যায়ের কথায় আবার সেই রকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুনুন তো একবার। যেদিন আকাশে মানে সত্যি কথা বলতে কি পরিষ্কার আকাশ হয়ে যাবে সেদিন তো তারা দেখতেই পাবে। পরিষ্কার আকাশ হয়ে যাবে সেদিন তো তারা দেখতেই পাবে। সেই আকাশটা পরিষ্কার হচ্ছে না কেন? আরে পরিষ্কার হচ্ছে না কেন আবহাওয়াবিদদের কাছ থেকে জিজ্ঞেস করুন। কে আকাশ পরিষ্কার করছে? আবহাওয়াবিদ। আজকাল ওয়েদার ফোরকাস্টটা খুব সঠিকভাবে হয়। কি আকাশ পরিষ্কার করার চেষ্টা করেছিলেন? দেখুন আবার বলি, এটা এত বিশাল না, এটা কেউ চেষ্টার উপর না। মানে যেমন কি বলবো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ করে যেমন আসে, যার নির্দিষ্ট সময় সেই আকাশের ভাবটাও কিন্তু পাল্টায়। দেখুন, শোভনবাবু কিন্তু এখনো নিজেকে তারা বা নক্ষত্র বা স্টার মনে করেন। যাই হোক, তার মার্কেট ভ্যালু কত এখন রাজনীতিতে ফিরে এলে, প্রত্যক্ষ রাজনীতিতে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু তিনি মনে করছেন তিনি তারা, ওই যে আকাশ কিন্তু সত্যি গোলাটে, এইটুকু আমরা তার সঙ্গে একমত। বাংলার রাজনীতির আকাশ এবং তৃণমূলের আকাশ যথেষ্ট মেঘাচ্ছন্ন। কেন বলছি? কাল মঙ্গলবার রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে পদত্যাগপত্র দিয়ে এসেছিলেন পানিহাটির চেয়ারম্যান। 24 ঘন্টা হয়নি তার ভোল বদল, সেই রূপটা এবার দেখাবো। সেই চেয়ারম্যানের মুখেই খেলা হবে। দলের স্লোগান দিদির স্লোগান। এই স্লোগানটা তো প্রথম দিদিদের দেওয়া, ফলে দিদির স্লোগান পানিহাটির চেয়ারম্যান দিদিকেই ফিরিয়ে দিলেন সেই চেয়ারে বসেই। মাঠ তো খেলারই জায়গা, মাঠ তো রাজনীতির জায়গা না। তবে মাঠে যদি রাজনীতি খেলা খেলতে আসে, সে খেলা আমি প্রত্যক্ষভাবে খেলেছি, ভবিষ্যতে আরও বড় করে খেলবো অমরাবতী মাঠ নিয়ে। যে খেলা খেলছে সে খেলাই খেলবো। নোংরা খেললে যারা খেলছে সেখানে খেলতে হবে, নোংরা খেলবো। ভালো কেউ খেললে ভালো খেলবো, সব খেলাই খেলবো, খেলবো বেশি করে খেলবো। যেভাবে রাজনীতি হবে। আগে উত্তর, তারপরে ভাবছি পদত্যাগ করব কি করব না। অর্থাৎ পাল্টা খেলার কথা বলে চ্যালেঞ্জটা আসলে দলনেত্রীর দিকেই পাঠিয়ে দিলেন অনেকেই মনে করছেন মলয়বাবু। কারণ পানিহাটির চেয়ারম্যানকে সরে যাওয়ার নির্দেশ, মানে পদত্যাগের নির্দেশ কে দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, হতে পারে ভায়া ফিরহাদ হাকিম, কিন্তু নির্দেশটা তো মুখ্যমন্ত্রীর। মলয় রায়কে ফোন করেছিলেন কিন্তু ফিরহাদ হাকিম। সুপ্রিমোর নির্দেশ শিরোধার্য করে নিয়ে পুরমন্ত্রীর বাড়িতে গিয়ে পদত্যাগপত্র পেশও করে দিয়েছিলেন মলয়বাবু। তারপর তার আবার ভোল বদল। মুখ্যমন্ত্রী পানিহাটির পৌরপ্রধান হিসাবে আমাকে ড্রপ করতে চেয়েছেন এবং সেটাই আমার সঙ্গে মন্ত্রীর কথা হয়েছে। আমাদের পার্টির থেকে আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি। নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন। আমরা তো পার্টির সোলজার। হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন, স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে যখন দলটা করি। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন? অবশ্যই। কোথায় পাঠালেন? দিলাম, আমি মন্ত্রীকে দিয়েছি। আমাদের তো চেয়ার নিয়ে জন্মায়নি, চেয়ার নিয়ে মরেও যাব না। পদত্যাগপত্র তো আমি নেওয়ার কেউ না, এসডিও নেবেন। উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের, এবং সিএমের নামে একটা দিয়েছেন, ওটা আমি দিয়ে দেবো। ওটা দলের ভেতরের ব্যাপার, কিন্তু উনি এসডিওকে দেবেন। তাহলে রাত ভোর হতেই কেন চেয়ার নিয়ে সিদ্ধান্ত বদলে ফেললেন মলয়বাবু? এটাও কি মলয়ের পার্ট অফ দ্য গেম, নিয়ম রক্ষা? পদত্যাগ কিন্তু তিনি আগেও করেননি। প্রায় 1 সপ্তাহ আগে গত শনিবার তার কাছে নির্দেশ গিয়েছিল যে আপনি আপনার চেয়ার ছেড়ে দিন। তিনি অগ্রাহ্য করেছিলেন দলের নির্দেশ, অথচ মুখে বলছেন চেয়ারের কোনো মায়া, কোনো মোহ তার নেই। তাহলে কোন মোহে আজ সেই চেয়ারেই তিনি বসে থাকছেন বলুন তো?